so proudly we hailed at the twilight's last gleaming, whose broad stripes and bright stars through the perilous fight o'er the ramparts we watched were so gallantly streaming. And the rugged red glare, the bombs bursting in air, gave proof through the night that our flag was still there. Oh, say does that star-spangled banner yet wave o'er the land of the free? প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাগর হোসেন সেলিম। আজ আমাদের অতিথি মিরাক্কেল রনি। মিরাক্কেল রনি হচ্ছেন বাংলাদেশ, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে কলকাতায় যে মিরাক্কেল হয় জি বাংলায়, সে অত্যন্ত জনপ্রিয়। সেখানে আবু হেনা রনি 2010-এ বাংলাদেশ শুরু করে সেই মিরাক্কেলে, আর 2011-তে রনি সেখানে অংশ নিয়ে 11 এবং 12-তে 2 বছর মেয়াদি, প্রায় 2 বছর মেয়াদি প্রোগ্রামটা চলে। সেখানে রনি চ্যাম্পিয়ন হয়। আবু হেনা রনি, আপনাকে স্বাগত আমাদের। তো আমরা আজকে কথা বলবো বিশেষ করে মিরাক্কেল নিয়ে। মিরাক্কেলের যে বাঙালিরা যে মিরাক্কেল অংশ নিচ্ছে, মিরাক্কেল একটা বিশ্বব্যাপী একটা জনপ্রিয় প্রোগ্রাম। তো আবু হেনা রনি, আপনি যদি প্রথমে আসলে মিরাক্কেলটা যদি একটু বলেন, আসলে মিরাক্কেলটা কি, কেন নামকরণটা হতো? আচ্ছা, মিরাক্কেলটা এটা একটা যেহেতু ফান প্রোগ্রাম, অনেক কিছু ভেবেই মিরাক্কেল নামটা রাখা হয়। যেরকম হচ্ছে মির একটা ফ্যাক্ট, তাছাড়া মিরাক্কেল আমরা বলে থাকি, মিরাক্কেল এরকম একটা বিষয়। তো এই দুইটা মানে এক করে আর কি নামটা মিরাক্কেল রাখা। তো আমি উদাহরণ দিই এরকম নাম কিভাবে আসে সাধারণত। মানে আমরা যেহেতু এই ফান প্রোগ্রাম, একটু উদাহরণ দিই। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের যদি একটা মদের দোকান থাকতো, তাহলে নাম কি হতে পারতো? আপনি বলতে পারবেন? কারো নাম থাকলে, রনি যদি থাকে দেখেন, রনি স্টোর, রনি এই সেই, রনির মধ্যে তো এরকম হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে আমরা যেটা ভাবি যে অ্যাপ্রোপ্রিয়েট নাম হতে পারতো রবিবার। হ্যাঁ, রবিবার। ওইটা হলো এরকম একটা বিষয় থেকে আর কি মিরাক্কেল নামটা রাখা, যে সবকিছু মিলেই যেন বোঝা যায়। তো মিরাক্কেল আসলে মিরাক্কেল কি কি থাকে, মানে যে প্রোগ্রামটা হয়, আপনি যখন অংশ নিলেন সেখানে তারা কি কোনো সাবজেক্ট নির্ধারণ করে দেয়? না, ওদের মেইন উদ্দেশ্য হচ্ছে ফান থাকতে হবে। যেমন আমরা খাই, হচ্ছে প্রথম উদ্দেশ্য ওকে পেট ভরতে হবে, তারপরে প্রোটিন, তারপরে ভিটামিন গুলো পরের বিষয়, পেট ভরা আমাদের টার্গেট। তো ওইটার হচ্ছে প্রথম হচ্ছে যে তোমার কথায়, তোমার কাজে যেন ফান আসে, আনলিমিটেড ফান আসবে, যতটা মজা আসে। তারপরে তুমি তোমার এক্সট্রা কারিকুলাম তুমি দেখাতে পারো। যেমন আমি একটা এপিসোডে মাইম করি, মোকাবিলা। তো ওইটা আমার অনেক আগে আইডিয়া আসে যে আমি তো মাইম করতে পারি, যেটা ইশারায়, যেটা এখানে এসে খুব কাজে লাগছে এখানে এসে। কারণ ইংলিশ আমি কমিউনিকেট করতে যাই, এক্সকিউজ মি ডাক দিলাম, মানে ইংলিশটা আমি কি বলবো বুঝতে পারছি না, তখন আমি ইশারা। তো ওই প্রোগ্রামটা আমি মাইম করবো ইশারায়। তো বললো, এটা তুমি যত বড়ই হও, তুমি যত বড় জাদু যদি জানো যে কেটে অর্ধেক জোড়া দিবা, বাট এটা আমাদের এই প্রোগ্রামের সাথে যায় না। এটা যায় হচ্ছে তুমি ফান এটা কত করে করতে হবে। তো তখন আমি ওইটার মধ্যে একটু মজার এলিমেন্ট ঢুকালাম, তারপর দেখি সবাই মানে ওইটা আমি কথা বলিনি, ইশারা ইঙ্গিতে মজা তৈরি করছি, তারপরে ওইটা অ্যাকসেপ্ট করি। ঠিক এরকম একটা বিষয়। আচ্ছা, বাঙালিরা এটা শুরু হয়, মিরাক্কেল শুরু 2006, আর বাঙালিরা অংশ নেয় সেখানে 2010-এ। কিভাবে ওরা 2006 যখন শুরু করলো, 6 একরকম হলো। এবং আরেকটা যেটা
শেয়ার করার বিষয় আমার যারা বাঙালি দর্শক তারা সবসময় চায় যে আমাদের কেন হচ্ছে না। আসলে একটা জিনিস দেখেন, মিরাক্কেলটা শুরু হয় একটা গ্যারেজের মধ্যে, সেখানে ওরা ডেকোরেশন করে শুরু হয় ছোট্টভাবে। ওরা এই প্রোগ্রামটা প্রথমবার লাভের আশা করে, একটু লস হলেও ওকে, সেকেন্ড টাইম আবার শুরু করে, চায় যে এবার লসটা পুষে যায়, যেন আমরা এই টাকা দিয়ে প্রোগ্রামটা করি। থার্ড টাইম ওরা চায় যে সামথিং বেনিফিট, মানে এইভাবে ওরা স্টেপ বাই স্টেপ আগায়। আমাদের দেশের সবগুলো প্রোগ্রামের টার্গেট থাকে যে প্রোগ্রাম করবো, লাভ কেমন হবে, প্রথমেই শুরু করেনি, প্রথমে লাভের চিন্তা করে প্রোগ্রাম হলো, লাভ হয়নি, সেকেন্ড সিজন চলে না, শেষ, দেন আবার একটা নতুন প্রোগ্রাম। এইটা আসলে এক্সপেরিমেন্ট করতে করতে দেখা অনেক কিছু। হ্যাঁ, একটা জিনিস তো প্রথমবার করলো, এক ধরনের একটা এক্সপেরিমেন্ট হলো, যে এই সেকেন্ড টাইম আবার এইভাবে আর কি ওরা এই প্রোগ্রামটা আগায় নিয়ে যায়। এবং 2010 সালে ওরা সামথিং কিছু না কিছু যোগ করে, এবং 2010 সালে ওরা চিন্তা করলো যে বাংলা ভাষাভাষীর মধ্যে বাঙালিদের একটা রসবোধ আছে। ওরা ইন্ডিয়া যত বাঙালি আছে তারা কি তখন যুক্ত হয়েছিল? ওরা তখনও হয় নাই পশ্চিমবঙ্গের বাইরে না, পশ্চিমবঙ্গ মানে ওদের দেশের সবাই, ওরা এটা যেখানে বাংলা ভাষাভাষী যারা ইন্টারেস্টেড ছিল ওরা অংশ নিয়েছিল। এবং যারা দেখে, বাংলাদেশে আমরা দেখতাম, মানে ওরা টিভিতে দেখা, আমি এটা তখনও জানি না, সবাই দেখতো, আমি বলতো যে আমরা এটা ফার্স্ট সিজন থেকে দেখেছি। অনেক বাংলাদেশেও মানে এটা খুব জনপ্রিয় হয়ে গেছিল। তো ওরা তখন চাইলো যে বাংলাদেশ থেকে পাওয়া যেতে পারে, খুব সংশয় ছিল। তো ফার্স্ট সিজনে 5-6 জন ছিল বাংলাদেশ থেকে, এবং ওটা রানিং অবস্থায় থাকা অবস্থায় বাংলাদেশ থেকে নিয়ে যায়, ওদের সাথে মার্চ করাই, এবং ভালোই করেছিল। এবং তারপরে আসে আবার বাংলাদেশ থেকে আমরা যাই, অলৌকিক ভাবে আর কি এতটা জায়গায় পৌঁছে দেওয়া। আচ্ছা, 10-এ যখন বাঙালিরা অংশ নেয় তখন কিভাবে আপনি জানেন সেটা কিভাবে বাঙালিরা অংশ নেয়? সেখানে গেলেন বাংলাদেশে, তারা এখান থেকে যাদের প্রাথমিক যে সিলেকশনটা হয় সেটা কিভাবে শুরু হয়েছিল? প্রাথমিক সিলেকশন ওরা তখন শুধু অডিশন নয়, ঢাকায় ওরা বাংলাদেশে আসলো, হ্যাঁ 2010-এ। এবং ওরা ওই টিভিতে ওদের জি বাংলায় বলতো যে মিরাক্কেল বাংলাদেশ থেকে যারা ইচ্ছুক তারা রেজিস্ট্রেশন করে দিলাম। বাংলাদেশ থেকে যারা এই মজা মনে করেন, এটা কেমনে আমাকে আমার বন্ধুরা বলছে অনেক তুই মজা। তো এক লোক অডিশন দিতে আসছে আপনার, ওরা ফেড আপ, আপনি কেন অডিশন দিতে আসছেন, আপনি কি বলতেছেন এগুলো? বলছে না, আমার বউ তো দেখি আমার যা করি তাই মজা পায়, তো তাই জন্য আসছি। তাহলে ও ভাই, আপনার বাড়িতেই আপনি মজা করেন, মানে আর কেউ আপনার থেকে মজা হবে না, বউ বিরক্ত হয়ে হয়তো মজা পায়। তো 2000 আপনি সেখানে অংশ নেন 2011-তে যখন নেন, আসলে এটা কিভাবে আপনার মাথায় আসলো যে আপনি মিরাক্কেলে অংশ নেবেন? এবং আপনি যখন বাল্য অবস্থায় কিরকম কোনো কিছু এক্সপেরিয়েন্স ছিল যে কিভাবে এটা মাথায় আসলো? সামথিং তো কিছু ছিল, বাট আমি বাল্যকালে যেটা চাইতাম যে প্রোগ্রাম দেখতে যেতাম, সব প্রোগ্রাম আমি দেখলে আমি যেটা দেখতাম যে আমি দর্শক সারিতে মাথা উঁচু করে দেখতেছি, অন স্টেজটা ওই জায়গায় হাজার হাজার লোকের চোখ এখানে, এইটা স্বাভাবিকভাবে মানে টানতো। আমি ছোট মানুষ, মাথা উঁচু করে দেখতে পারতাম না, একটু সরেন ভাই ভাই, তো আমার মনে হতো আমি যদি ওইখানটায় থাকতাম না, মানে এটা মানুষের স্বপ্ন থাকে না, কিরকম স্বপ্ন আমি বলি, আপনার জীবনে হয়তো স্বপ্ন, যেমন আপনি তো এয়ারপোর্ট হয়ে দেশে আসছেন, অনেকদিন আগে যখন আমার এক আঙ্কেল সে হজ করতে যাবে, তার সাথে যখন আমি এয়ারপোর্টে গেলাম, এই আঙ্কেল ব্যাপারে ঢুকবে, ওই দারোয়ান যে আমি ঢুকতে রাইট আমার কিন্তু রাগ হলো যে উনাকে ঢুকতে দিল, আমি কিন্তু মনে মনে স্বপ্ন ভাবলাম যে একদিন বড় হই, আমি দেখো কি করি। আপনি হলে কি ভাববেন যে বড় অফিসার হবো, হয় আমি ঢুকে যাবো, ওরা সেলুট দেবে, তো আমি স্বপ্ন দেখছি যে একদিন বড় হয়ে আমি দারোয়ান হবো, কাউরে ঢুকতে দেবো, এরকম আর কি স্বপ্ন। তো ওইখানটায় আর কি আকর্ষণ ছিল উঠে। তারপরে একদিনে হয় অনেক কষ্টে, মানে প্রথম অন স্টেজ যাওয়া তো সহজ না, স্যার আমি একটা গান করবো, আমি একটা যোগ কি করবো এরকম করে করে আস্তে আস্তে একটা সময় দর্শক থাকতেন, এই যে মানুষ এই আনন্দ দিতে দিতে। এটা কখন শুরু করলেন? তখন আপনি কি পড়াশোনা? না, তখন আমি যখন হাই স্কুল বা ইন্টারমিডিয়েট এরকম লাইফে টুকটাক করতাম, বাট একটা জিনিস কলেজের প্রোগ্রাম একটা জিনিস করতাম যে হচ্ছে সার্কেলে কারো মন খারাপ থাকলে আমি তাদেরকে একটু মানে সামথিং, ধরেন আপনার খুবই কোনো কারণে মন বিরাট খারাপ, জাস্ট জানি মন খারাপ, এই যে গিফটটা সেটা রাখ, বল ভালো হবে, সেটা না দরকার কি ছিল, খুব দরকার ছিল, আমি রাখ না, আরে না দরকার আর রাখ না, বলছে থ্যাংক ইউ দোস্ত, তুই আসলে প্যাকেট খুলে দেখে ব্যাঙের বাচ্চা।
রাগ ভালো, পরিবেশটা ওর কিন্তু হয়তো রেগে গেল, আমাকে তাড়ালো, আমি দৌড়াচ্ছি, কিন্তু বাট ওর যে কারণে পেইনটা ছিল সেটা দূর হয়ে গেল, সেটা কিন্তু হারায়। সে দৌড়াতে 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 আমাকে ধরে মারবে এমন সময় ফিল করলো যে মানে কেন মারবে, যাও যা সব ভুলে গেছি, আবার ফিল করলো যে এটা আমি ওকে বিব্রত করলেও এক ধরনের মজা কিন্তু আমি আমি ফুট করে শেয়ার করি। এটা মনে করলো এক লোক বুঝলে মদের বোতলে কাঁদতেছে হাওয়া করে, তা বলে ভাই কাঁদতেছে কি? বলছে না, যাকে ভোলার জন্য মদ খাবো তার নামটা মনে করতেছে না। আচ্ছা 2010-এ যখন আপনি অংশ নিলেন, আপনি কোথায় অডিশনে কোথায় অংশ নিয়েছিলেন? বগুড়াতে। সেখানে কিভাবে অনলাইনে করছিলেন? না না না, অনলাইনে না। আমি এটাও খুব একটা ডিফিকাল্ট বিষয় ছিল, হচ্ছে আমি তখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেছি নাট্যকলায়, মানে এই ট্র্যাকে অনেকে বুঝবে যে আমি আগে থেকে খারাপ নাট্যকলায় পড়া। তো আমার বড় ভাইরা মিরাক্কেল অডিশন দিতে হবে, আমি তখন জানি মিরাক্কেল কি এটা কিসে, আরে মুখা এটা হচ্ছে একটা ফান প্রোগ্রাম কিন্তু অডিশন। কি করবো তুই যা করিস তাই করবি। এই তো গেলাম চলে, যে লাইনে দাঁড়াইতে আসি, যাই হোক অডিশন দিলাম, দিয়ে 3 মাস পরে আমি জানি যে ও হয়ে গেছে, মনে অন্য কেউ চলে গেছে। 3 মাস পরে একটা ফোন নাম্বার, এটা কি রনি? না না রনি না, মানে অনেকে হয় না, অনেকে বন্ধুরা হাজলামো করে, টাকা পায়, এরকম অনেক রকম অভিজ্ঞতা আছে। এটা কি রনি? আমি নাম্বার দেখলাম উল্টা পাল্টা, তখন আমি চিন্তা করলাম যে কে কে আমার কাছে টাকা পায়। স্বাভাবিকভাবে হয় যে ওই নাম্বার থেকে ফোন দিলে ধরে না। আমি ভাবলাম না এটা রনি না, রং নাম্বার, কেটে দিলাম। আবার এরপরে ভয়েসটা একটু করা, এটা কি রনি নাম্বার? এটাই নাম্বার তো রনি নেই। আমি তখন আরো শিওর হলাম যে শিওর, কারণ পাওনাদার না হলে এত জোরে ফোর্স দেবে না কিছু। তারপরে মনে হলো যে এরকম নাম্বার, আমি ভুলে গেছি যে 3 মাস আগে। তারপরে আমি বলছি দাঁড়ান আমি দিচ্ছি, দিয়ে দিচ্ছি বলে আমি রনি ডাক দিলাম, আমি বুঝা যাবে। আমি আবার নিয়ে হ্যালো, হ্যাঁ এরকম করলাম। তো বলছে আপনি কি মিরাক্কেল অডিশন দিছিলেন? হ্যাঁ 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 মিরাক্কেল অডিশন দিছিলাম এসে। তো বলছে যে আপনি তো সিলেক্ট হয়েছেন। আমি ওকে ওকে ওকে। বলছে কে কথা বলে, আপনি না ওই লোকটা? আমি না ওই, আমি উত্তেজিত হয়ে ন্যাচারাল এসছে। তখন এই তো বললো যে আপনি ঠিক গেছেন, এই তো বলে আপনি কাগজপত্র রেডি করেন, পাসপোর্ট ভিসা আছে, মানে পাসপোর্ট আছে? আমি বললাম না, তো রেডি হন, আপনাকে আসতে হবে। আমি আমাদের কাপড় চোপড় ধোয়া নাই। বলছে না না অনেকদিন পরে, এত তাড়াহুড়া নাই কিছু। তো তারপরে আর কি অডিশনে কারা ছিল, ওইখানে বিচারের কারা ছিল? আশেপাশে শুভঙ্কর দা নাই তো, শব্দটা আমার খুব পপুলার, সবাই বুঝে যাচ্ছে। আমি জানতাম না যে বস কে ছিল। তো দেখি একটা গুরু গম্ভীর লোকের বসে আছে, আপনি যেরকম গম্ভীর আপনার চেয়েও গম্ভীর বসে আছে। তো নেক্সট আসছে এরকম ভয়েস, এরকম গিরাম বলো, যোগ বললাম বেশি স্বাভাবিকভাবে। আমি যে যোগটা বলে পাবলিক বন্ধুরা কোনটা দিয়ে শুরু করছিলেন? আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে যে আমার এক ঘটনা, যে এক লোক দেখে যে কুয়ার ইয়েতে ওই আপনার খেজুর গাছ উঠছে, খেজুর পাড়তে ওইটা, তারপরে সে নামতে পারতেছে নামতে পারে না। তো কি করবে, আশেপাশের লোকজন মনে করেন চেষ্টা করছে, বাঁশ খাম দিয়ে চেষ্টা করছে, নামাতে পারে। তো এক লোক আসছে, এরকম ব্যাপার হলো আমি সহজে পারবো। তো সবাই ঠিক আছে। তো লোক একটা দড়ি নিয়ে বসে ধরেন, কোমরে বেঁধে নেন নিচে, তো সবাই ধরেন, টান নিচে পড়ে গেছে, পড়ে তো ঘিলু ঢিলু বেড়ে গেছে পেটটা। সবাই অবাক, এমন তো হওয়ার কথা না। আমি এই পদ্ধতিতে কত লোকের কুয়া থেকে টেনে তুলছি। ওই শিক্ষা ওইভাবে কাজে লাগে, ওইভাবে তুলে ওইভাবে নাম হয়েছে। তো এখন এইটা বললাম, সবাই বলবে ভালো, এরকম কিছু বলতেছে। আবার একটা বললাম, এরকম আমি বললাম, কয়টা বললেন? আমি 3-4টা বললাম, এবং দেখি এরকম আর কিছু জানিস, আরেকটা বল। আমি তো ফেড আপ, আমার করে মাথা খারাপ হয়ে গেছে, যেটা রিয়াকশন পাওয়ার কথা সেরকম রিয়াকশন নাই। তারপরে বলছি ঠিক আছে জানাবো। আমি বাইরে যে যারা আমাদের দেশে যারা ওখানে ভলেন্টিয়ার দেখি, কি লোকরে পাঠাইছে, এটা একটা ভালো লোকরে পাঠাবে না, এই লোক তো যোগ টোক বোঝে না। তো আমাকে বলছে যে এটাই মেইন ডিরেক্টর। আমি হাই হাই আগে বলবেন তো, আমি তাহলে আবার বলবো। তোর কি আবার ইচ্ছা বলার?
বলছি হ্যাঁ আমি আবার বলবো। হুম। Then আমি আবার গেলাম, না বললো যে হয়ে গেছে, হ্যাঁ, তারপর আবার গেলেন। আমি ভিতরে যে আমি জানি না যে ওই লোকটা ওরা main। মেইন, এবং একটা ভালো লাগছে বিধায় আরেকটা হ্যাঁ। বলছে আমি কিন্তু জানি না। হ্যাঁ। বলে তোর আবার বলতে ইচ্ছে, আচ্ছা বল তুই আবার বল কি তোর ভান্ডারে আছে বল। আমি বললাম, তাও হাসে না। আসলে না। আচ্ছা যা জানাবো। হ্যাঁ। তো অ্যাকচুয়াল যে মানে সর্বশেষ কোনটা বললেন আবার তাকে আকৃষ্ট করার জন্য? আবার কোনটা যে বললাম, আচ্ছা এরকম এখানেও আপনি দেখবেন যে রাস্তাঘাটে ঘুমিয়ে ঘুরে, বেশ এটা পরে বলতেছি, সেটা হচ্ছে আমার বাড়িতে আমার মা একটা বিড়াল পুষতাম, আমি কুকুর বিড়াল খুব পছন্দ করি। তো বললো যে বিড়ালটা ফেলে দিয়ে আয়। জ্বালাচ্ছে, এই ফেলে দিয়ে আসছি গোরস্থানের ওইদিকে, বিড়ালটা আবার চলে আসছে, নদীর ওপার ফালাচ্ছি আবার আসছে, ওই নিয়ে আসছি। আমার মা আমার খুব বিরক্ত, কোথায় ফেলে আসলে কি ফেলে? ফালাই না, এবার যদি এই আসে তোকে একবারে তোমার বাড়ি থেকে তাড়াই দেবো, তোর মারবো। বিড়ালটা জ্বালায়, এই ডিম খাই। ও শুক্রিয়া। তারপরে আমি ওটা নিয়ে আমি রাগে গেছি অনেক দূরে? যা আমি গিয়ে আসছি, বাসায় আসছি, এসে আমি নিশ্চিত এসে আসছি আবার। পরের দিন মা ঘুরতে ঘুরতে, এই তো বলছিলাম বিড়াল ফালা দিয়ে আসছে, তুই আবার এটা নিয়ে আসছিস, দাঁড়া এসে। আমি বলছি মা থামো, আমি বহু দূরে জঙ্গলে বিড়ালটা ফালা দিয়ে আসছিলাম। তারপর তো রাস্তা হারাই গেছি, বিড়ালি পথ দেখা দেখে আমার নিয়ে আসছি। তো তারপর মা বললো তাহলে থাক বিড়াল, কারণ বিড়াল হারাইলে আমিও হারাই যেতে পারি। তো এগুলা আর কি বললাম যে শুভঙ্কর দাও প্লিজ, আমি জানি না তখন ওরকম কিছু। ঠিক আছে যাও জানাবো। ওই কথাই। তো তারপরে 3 মাস পরে ওই জন্য এই আর কি অবস্থা। এভাবে হয়ে গেল। তারপর অডিশনের থেকে কবে এরপরে গেলেন 2010 কোন মাসে সেখানে গেলেন? 11-তে। হ্যাঁ ওই অডিশনটা কি 11-তে হয়? হ্যাঁ অডিশন 11 শুরুর দিকে হয়। শুরুর দিকে। তারপরে আপনি কখন সেখানে গেলেন? এই 3 মাস পরে যখন বললো আমি পাসপোর্ট ভিসা করেই আর কি চলে। আচ্ছা, আমরা কথা বলছিলাম হ্যাঁ। আপনার বাংলাদেশ অংশ শেষ হলো, অডিশন শেষ হওয়ার পর আপনি অডিশনের অভিজ্ঞতা বললেন, তারপরে গেলেন সেই যেখানে অত্যন্ত আপনার প্রতীক্ষিত সেই অনেক প্রত্যাশিত সেই জায়গায়, সেখানকার শুরুটা বলেন কিভাবে আপনাকে আপনি যাওয়ার পর কিভাবে শুরু করলেন সেই মিরাক্কেলের সেই আসল জায়গায়, যেখান থেকে আপনার জীবনে বিরাট সাফল্য? আচ্ছা, যে আমার ওখানে গেলাম, ওখানে সবাই যে যার মতো বই, যার যার মতো নোট, কেউ ল্যাপটপ নিয়ে গেছে, নেটে যোগ খুবই বেশি। আমি কলম আর ডায়েরি ছিল, ওই ডায়েরিতে কয়েক পৃষ্ঠা নিজের জীবনের ঘটনাগুলো লেখা ছিল, যেটা হয়তো যোগ না, কারণ পার্সোনাল লাইফে তো যোগ বলা হয় না, মানে লাইফের ঘটনাগুলো বাস্তব যে বলা হয়। যেরকম ধরেন সিম্পল, আপনি কালো কলম দিয়ে, আপনি কালো কলম, নীল কলম না কালো কলম, কালো কলম দিয়ে সাদা লিখতে পারবেন? কালো কলম দিয়ে সাদা, কালো কলম দিয়ে সাদা এটা সম্ভব? লেখা যাবে, পড়া যাবে কিনা সেটা। আচ্ছা, আমি বলি এটা সম্ভব। জাস্ট এরকম আর কি, আমরা হুটহাট দেখে দেখে বানানোর চেষ্টা করি, যে এগুলো জোড়াতালি দিয়ে এরকম এইভাবে কিন্তু ফান মানে ক্রিয়েট হয়, যেটা এটা বলা সবকিছু নিয়ে কিছু না কিছু আছে, জাস্ট আমরা খুঁজে পাই না। তো আমি আমার লাইফের এগুলো ঘটনা, কখনো কাউকে বোকা বানাইছিলাম কিছু বলে, তারপরে কাউকে ফেলে দিছিলাম পানিতে, ওটা কি মজা আছে, আমাকে আমার বাড়ির লোকজন বলছিল, এরকম থেকে আমি জাস্ট লিখতাম। কিন্তু ওগুলো অ্যাকচুয়ালি ফ্রেমে বলার মতো যোগ ছিল না। ওখানে যারা মেন্টার ছিল ওরা বলে তুই ঘটনাটা যদি এইভাবে বলিস তাহলে হেল্প করতো। ওরা যারা আগে মিরাক্কেলে ছিল ওরাই ট্রেন, পরে আমরা আবার ট্রেনার হিসেবে কাজ করেছি। খুব ডিফিকাল্ট ছিল, এবং যে আমরা চমকে উঠি, ভাবলাম খুব সহজ বিষয়। কান্নাকাটি করে আমি বাড়িতে ফোন করে বললাম যে মা আমি চলে আসতেছি, আমি পারবো না এটা করতে। যে আগ্রহ নিয়ে গেছি, যে ফেরাম, এবং সবাই দেখি যার যার মতো পাগলের মতো ঘুরতেছে। একদিন এক লোক এরপরে টুকু জানে কি বানাবে, বানাচ্ছে সেই, তো এরকম একটা পরিবেশে পড়ে যায় যে এবারে কান্নাকাটির অবস্থা। তারপরে ওরা আবার বললো, এই প্রথম এসে এই ভালো লাগা, এই খারাপ লাগা, এরকম করতে করতে একটা লাইন এসে একটা এপিসোড যখন করি, সামথিং একটু একটু করে অভিজ্ঞতা হয়, ও আচ্ছা ও এই বিষয় ভয় কিছু নাই। এই প্রথম দিনটা কি মনে আছে তখন কি বলছিলেন সেখানে, কোনটা দিয়ে শুরু করছিলেন? আচ্ছা, প্রথম
এপিসোডের কিছু আইডিয়া যেরকম ছিল যে ধরেন এরকম যে এক অফিসের যে ম্যাডাম না অফিসের ম্যাডাম এক মা বাসায় ফিরে দেখে যে বাচ্চা কুকুরের লেজ ধরে টানাটানি করছে। কোথায় তো বারবার বলছি যে কুকুরের লেজ ধরে টানাটানি করবে না, তুই আবার টানাটানি করতেছিস? বলে আম্মু আমি টানাটানি করতেছি না, আমি লেজ ধরে আসি কুকুরই টানাটানি করতেছি। এরকম ছিল। দেন আরেকটা ঘটনা যে এক আসছে অফিস থেকে, বাবা আসছে, তো বাচ্চাদের বলতেছে এই টেবিলের উপর যে কুল বড়ি রাখা ছিল ওটা কে খাইছিস? বাচ্চারা বলে আমি খাইনি। সত্যি বল কে খাইছিস? কেউ বল আমি খাইনি। সত্যি বল কে খাইছিস? বাচ্চারা বলে আমি খাইনি। সত্যি বলে বিচি পেটের মধ্যে গেলে কিন্তু গাছ হবে, বিচি ফালাই দিছি। এই ধরনের কিছু ঘটনা এগুলো আর কি ফার্স্ট এপিসোডে ছিল। তারপরে আস্তে আস্তে ধারাবাহিকভাবে ক্যারেক্টার দুলাভাই ক্যারেক্টার, সেটা আমার খুব জনপ্রিয় কয়েকটা ক্যারেক্টার ছিল। দুলাভাই যেটা আমাদের বিয়ের রীতি, বিয়ের মানে আমাদের ধরেন আমরা তো বিয়ে করতে যেগুলো, আমি এখন বিয়ে করিনি, আমি বসি তো সেই বিয়ের রীতি মনে করেন এক বোকা লোক যেটা যে সে তাকে ধরেন কালী সাহেব বলছে যে বাবা বলো কবুল, তো ভুলে কয়ে ফেলেছে আবুল। শ্বশুর বাড়ির লোকজন খেপা করছে, পরের বিয়ে ঠিক হয়ে যাবে, আরো খেপা সব। এই ধরনের কিছু স্টোরি যেটা আপনার একটা বোকা লোক যেটা সচরাচর করে ফেলে সেটা খুব জনপ্রিয় হয়। নিশাদ ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য: উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা: ইউএসএ কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 1219। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস। আমরা বাংলাদেশি সহ সাউথ এশিয়ান সকল রকমের খাবার পরিবেশন করে থাকি। মনোমুগ্ধকর প্রশস্ত পরিবেশে সুস্বাদু খাবারের আনন্দ উপভোগ করার জন্য সপরিবারে আসুন। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, সুইট 16 সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি। ব্রঙ্কস শুধু চিড়িয়াখানার জন্যই বিখ্যাত নয়, ব্রঙ্কসে রয়েছে আপনার আমার সকলের পরিচিত নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটস, 2109 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক, 10462। আল আকসা হালাল মিট অ্যান্ড সুপার মার্কেটে আমরা বাংলাদেশ, সাউথ এশিয়া, আফ্রিকা সহ বিভিন্ন দেশের খাদ্যদ্রব্য সঠিক মূল্যে বিক্রি করে থাকি। এখানে পাবেন হালাল বিফ, গোট, চিকেন, ফ্রোজেন ফিশ, ফ্রেশ ভেজিটেবল, কুকিং অ্যাক্সেসরিজ, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স এবং গিফট আইটেম সহ নানা সামগ্রী। আল আকসা হালাল মিট অ্যান্ড সুপার মার্কেট, 2109 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক, 10462। ব্রঙ্কসের সাউন্ড ভিউতে অবস্থিত রাহিম ও ফার্মেসিতে আপনার প্রয়োজনীয় ওষুধপত্র কেনাকাটার জন্য আজই আসুন। রাহিম ও ফার্মেসি ব্রঙ্কসে অবস্থিত একমাত্র ফার্মেসি যেখানে সর্বপ্রকার ইন্স্যুরেন্স কার্ড, মেডিকেড, মেডিকেয়ার গ্রহণ করা হয়। Assalamu alaikum. Welcome to Rahimo Pharmacy. We're located at 607 Soundview Avenue of the Soundview area in the Bronx. We have been servicing the neighborhood for almost 30 years. We accept Medicaid, Medicare, private insurances, and HMOs. We also have free delivery. We guarantee you full satisfaction with prompt, cordial, and courteous service. আপনার আমার সকলের ফার্মেসি রাহিমো ফার্মেসি, 607 সাউন্ডভিউ অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক।
প্রবাসী বাংলাদেশিদের অধিকতর সেবার প্রত্যয়ে ডক্টর রেজা চৌধুরী পরিচালিত ওয়েস্টার্ন মেডিকেল হেলথ কেয়ার সেন্টারে সকল ধরনের রোগের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমরা সব ধরনের ইন্স্যুরেন্স এবং মেডিকেড ও মেডিকেয়ার গ্রহণ করে থাকি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রেজা চৌধুরী, একজন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ। আমি প্রায় দীর্ঘ 10 বছর যাবৎ ব্রঙ্কসের পার্চেস্টার এলাকায় চিকিৎসা দিয়ে আসছি। আমি বাঙালি সহ আমেরিকান অন্যান্য বিভিন্ন ধরনের রুগী, জাতীয় রুগীদের চিকিৎসা করে থাকি। আপনারা আমার ক্লিনিকে আসুন এবং আপনাদের চিকিৎসার সুযোগ দিন। আমি কনফিডেন্ট দ্যাট আমাদের চিকিৎসা আপনারা উপকৃত হবেন। আজই যোগাযোগ করুন ওয়েস্টার্ন মেডিকেল হেলথ কেয়ার সেন্টার, পার্চেস্টার সাবওয়ে নিকটে, 1957 ওয়েস্টার্ন অ্যাভিনিউ, ব্রোঙ্কস, নিউ ইয়র্ক 10462। বিসমিল্লাহ লাইভ পোল্ট্রি আমাদের নতুন সংযোজন। সামুদ্রিক ও মিঠা পানির মাছ সহ হরেক রকম লাইভ ফিশ সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়া পাবেন ফার্ম থেকে সরবরাহ করা ফ্রেশ বিফ ও গোট। বিসমিল্লাহ লাইভ পোল্ট্রি নিউ ইয়র্ক সিটির বেস্ট পোল্ট্রি হিসেবে অ্যাওয়ার্ড প্রাপ্ত। পোল্ট্রি ব্যবসায় 12 বছরের সাফল্য নিয়ে জ্যাকসন হাইটসের সন্নিকটে উডসাইডের 37 ও 38 এভিনিউ এর মাঝখানে 55 স্ট্রিটের সুবিশাল জায়গায় পরিচ্ছন্ন দুর্গন্ধহীন পরিবেশে বাংলাদেশি স্টাইলে ঠান্ডা পানিতে পরিষ্কার করা হাঁস, মুরগির, আতামোরগ, কোয়েল, চাকার, কবুতর, খরগোশ, বালি, হাঁস সহ যে কোনো পোল্ট্রি সুলভে কিনতে আমাদের কাছেই আসুন। আমাদের রয়েছে এভরিডে স্পেশাল মাত্র $10 3টি হার্ড চিকেন ও ফ্রি ডেলিভারি। বিসমিল্লাহ লাইভ পোল্ট্রি, 371555 স্ট্রিট, উডসাইড, নিউ ইয়র্ক। দেশে যখন টাকা পাঠাই তখন আমি সোনালী এক্সচেঞ্জ থেকেই পাঠাই। আমিও তাই। সোনালী এক্সচেঞ্জ সরকারি আর্থিক প্রতিষ্ঠান, অর্থ পৌঁছে যায় অতি দ্রুত রাষ্ট্রীয় নিরাপত্তায়। এর মাধ্যমে অর্থ পাঠালে দেশেরও লাভ। সোনালী ব্যাংকের 1200-এরও বেশি শাখায় স্পট ক্যাশ এবং ব্যাংক হিসেবে তাৎক্ষণিকভাবে টাকা পৌঁছে যায়। অন্য যে কোনো ব্যাংকেও টাকা পৌঁছে যায় দ্রুত। সোনালী এক্সচেঞ্জের অর্থ যায় বৈধ পথে। সোনালী এক্সচেঞ্জ 20 বছরেরও বেশি সময় ধরে প্রবাসীদের সেবা দিয়ে আসছে। মাস্তান একটা ছিল, যেটা একটা মানে পুরো রিভার্স চাক্কু নিয়ে এইরকম কিছু স্টোরি ছিল। তো সেটা আর কি আস্তে আস্তে জনপ্রিয়। ডাক্তার ছিল ক্যারেক্টার। তো এইভাবে আর কি মানুষ মানে এগুলো খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে। তো এইভাবে আর কি যখন অন্যরা, আপনার তো একসাথে 30 জন দিয়ে শুরু হয়, তো প্রথম দিন কজন থাকে বা এরকম কি? আচ্ছা, পার এপিসোডে আমরা 6 জন পারফর্ম করতাম। 6 জন থেকে 2টা এপিসোডে মিলে যার স্কোর সবচেয়ে কম হবে সে বাদ। এবং ভাবেন এরকম একটা তোর স্বপ্ন নিয়ে আসছি, লাস্ট হলো সেই হাসি মজা করলো, বাট একটু কম হয়েছে বাদ। মানে আমি হয়েছে যে প্রথম 3, 4, 5, 6 এপিসোড, আর আমার পরের জন বাদ যেত। মানে আমি এটা একটা অবাক বিষয়। বাংলাদেশ থেকে কজন গেলেন? বাংলাদেশ থেকে তখন ছিলাম আমরা, ইন্ডিয়া থেকে আমাদের যখন ওইখানে আমরা রিসোর্টে থাকতাম, ওখানে আসছিল ইন্ডিয়া থেকে 70 জন, বাংলাদেশ থেকে প্রায় 40 জন। ওখানে আসার পর আবার দেখলো যে অডিশনে যা শুনছিলাম ওইটুকুই শেষ। মানে ওর পরে যে 3 মাস সময় পেলো, আর কিছু বানাতে পারেনি, ওইটা হয়তো কালেক্ট করে বলছে। ওদের থেকে ছাঁটাই ইন্ডিয়া। তারপরে ছিল 40 জন, আমরা ছিলাম 25 জন। এর মধ্যে থেকে আবার অন এয়ার ডেটা আসলো, আবার বাদ হতে হতে লাস্ট 15, 30, ওরা 15, আমরা 15, 30 জন মিলে ফাইট শুরু। দেন এটা তো অল্প কয়েকদিনের মধ্যেই আর কি বাদ যাওয়া শুরু হলো। এরকম হলো যে প্রথম ছিলাম আমরা রিসোর্টে অনেকজন। আমরা তখন এক বেডে 4 জন করে শুতাম। হ্যাঁ, পাশাপাশি তারপরে 2 বেডে 4 জন এরকম শুলাম। আস্তে আস্তে কমা শুরু করলো। হ্যাঁ, কমা শুরু। লাস্টে এমন অবস্থা যে একাই 4 বেডে শোয়া লাগে একটা রুমে। একবার এখানে শুলাম, ওখানে শুলাম, মানে একটু ইউজ করা আর কি। যেরকম এক শেয়ার করি, হাজব্যান্ড ওয়াইফ গেছে একটা হোটেল ভাড়া করতে হানিমুনে। তো জেনে একটা রুমের ভাড়া ধরে 1000 টাকা। তো সিঙ্গেল রুমের ভাড়া 1000 টাকা, ডবল বেড ওইটা 1000 টাকা। চলছে, ক্ষতি করে লাভ কি? ডবল বেডের রুমেই যাই, লাভ হলো। তো ও বেডে গেছে, এবার এক কাজ করছে, এক কাজ করবে, হানিমুনে কিন্তু গেছে। এবার বউরে বলতেছে এক কাজ করো, 2 জন 2 বেডে শুই, লস করে লাভ কি? তারপরে 5 দিন ওরা 2 বেডে শুইছে হানিমুনে। তো আসলে লাভ হলো না লস হলো, মানুষের ওই কিন্তু
আচ্ছা, ওইখানে যে অভিজ্ঞতাটা বলেন, ওইখানে কি এমন সময় গেছে যে সময়টা আপনার জন্য খুব ভালো ছিল, আরেকটা সময় খুব কঠিন সময় ছিল, এরকম যখন ওই ইয়াটা সময়? শুটিং শেষ হওয়ার রাতটা আনন্দের, মানে আজকে শুটিং শেষ হলো, 3-4টা এপিসোড শেষ হলো 2 দিনে, ও বাস্তি, এটা হলো আনন্দের সময়। আর খারাপ সময় হচ্ছে আগামীকাল শুটিং, হায় 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 হায়, সাদা খাতায় সেই কি লিখি, কি বলি, আমি কি করি, এবং এতটা প্রেশার আপনাকে আমি বোঝাতে পারবো না। পরীক্ষার আগে রাতে যেমন প্রেশার থাকে, আমি 2টা দিন আগে কেন পড়লাম, ঠিক ওর চেয়েও হায়। কারণ মিরাক্কেল আমি যে শ্রমটা দেওয়া লাগছে, রাত জেগে ঘুমোতো না, আমি শুয়ে আছি, বালিশ নিয়ে, এই বালিশ কই, বালিশটা মাথায় আসলে বালিশ নিয়ে একটা যোগ হয় নাকি দেখি, মানে যা দেখি তখন আর মজা না। যেমন একটু বলি, যেমন ডাক্তারদের অনেক মেয়ে বিয়ে করতে চায়, কারণ হচ্ছে একটা মেয়েকে দেখে যে ইমপ্রেস হওয়ার কথা না, তো ডাক্তার কিন্তু ওইটা থেকে ইমপ্রেস না হয়, সে কিন্তু রোগ জীবাণু খুঁজে বেড়াবে, সে কিন্তু শরীরটা না ভিতরে নারী ভুঁড়ি দেখতে পাবে, বা কলকবজা, তোমার হার্ট এখানে, এই সেখানে, মানে মুখ, একটা ডেন্টিস্ট যেরকম আপনার মুখটা না দেখে, মুখ বন্ধ থাকলে ভিতরে দাঁত দেখতে পারে, এরকম অবস্থা। ঠিক ওরকম আপনার আমরা ওই মজাটা বাদ দিয়ে সুন্দর একটা খাবার খেতে দিছে, আমার খাবার স্বাদ পাচ্ছি না, খাবার নিয়ে কোনো যোগ হয়নি, ওইটা মাথার ওই চিন্তা, মানে আপনার প্রেশার কি জিনিস আমি বুঝে গেছি। সাধারণত আপনারা কিভাবে এটা যোগটা তৈরি করেন? আসলে একটা সাধারণ বিষয়কে কিভাবে অসাধারণ ভাবে ফুটিয়ে তোলেন? সিম্পল বিষয়, যেমন আমরা ব্রেক নিলাম, অনেকে দর্শক ভাবছে এটা চাই কাপটা এসে, আমরা যে চা ঠান্ডা হয়ে যাচ্ছিল, এটা থামানোর জন্য যে ব্রেকটা নিলাম, এটা কিন্তু অনেকে জানে না, তাই না? তো এইরকম ভাবে ভাবে জাস্ট বানানোর চেষ্টা করা, সবকিছু নিয়ে কিছু। আপনার হাতে লেখা, তাই তো? আমার হাতে লেখা, এটা আপনার ডাক্তার হওয়া উচিত ছিল, হাতে লেখা বোঝা যাচ্ছে। আচ্ছা, ডাক্তারদের প্রেসক্রিপশন, এটা হ্যাঁ, ডাক্তাররা প্রেসক্রিপশন করে, তো জেগে কিন্তু পড়তে পারে, আমরা বলি যে ওর সাথে কি লেখে, ওরা আসলে যে ফার্মেসি দেওয়ার সাথে ওরা, তো আমরা যেটা বুঝে ফেলছি যে আসলে কি করে প্রেসক্রিপশনে আসলে পেঁচাই গুছায় লেখা, ফার্মেসিতে ওরা পড়তে পারে। ডাক্তার লেখছে যে আমি যা খাওয়ার কামাইছি তুই এবার নিয়ে, এইরকম কিছু একটা, ও তো বোঝা যায় না, ঠিক এরকম একটা। ওইখানে সবসময় যে কয়দিন টোটাল সেখানে ছিলেন? প্রায় 2 বছর। 2 বছরের মধ্যে তখন অভিজ্ঞতা কি হলো 2 বছরে, যে এই যে এত বড় একটা লম্বা সময় সেখানে করলেন, সেই বিষয়টা কিভাবে এনজয় করলেন? আমি তো আমার পার্সোনাল লাইফে আমি যোগ করতাম বন্ধুদের সার্কেলে, অনেক সময় কিন্তু হয়, যেমন এবার বলতেই থাকি তো বিরক্ত হয়ে, যেমন আপনার অবস্থা এরকম আর কি। তো আমি যখন এখানে আসলাম, আমার এলাকার লোক কিন্তু খুব খুশি। প্রথমে বললাম আমার মিরাক্কেল দেখে ওরা খুশি, পরে না আমি এতদিন বাইরে আছি এই জন্য ওরা খুশি। না, আমি এনজয় করতাম এভাবে, কারণ আমি যখন রাস্তা বেরোতাম, ওদের ব্যবস্থা করছিলাম, বাইরে ঘুরতে বেরোতাম, বাইছি লোকজন আর রনি না চড়াই টড়াই ধরতো, তারপরে চায়ের দোকানে চা খেতে করছি, অনেক খুশি। তারপরে যে কেউ দেখলে, এমনকি ওখানকার বড় বড় সেলিব্রিটি দেব কোয়েল, ওরা আমাদের এপিসোডে গেস্ট আসতো, মিঠুন, মানে ওরা তো বিগ সেলিব্রিটি, এটা কল্পনাই করে যেন ওদের সাথে আমার কখনো দেখা হবে। ওরা বসে বলতো, আমি ভাবছি এই পর্বে ওর গেস্ট ওর সামনে ভালো করতে হবে, বাট বলতো রনি এর আগের দিনের ওই যে একটা যে বলছিলাম ওইটা আবার বলো, ওইটা দারুণ ছিল। তখন আমি ভাবি ও বাবা, এরাও রেগুলার দেখে, মানে বিগ সেলিব্রিটি এরাও দেখে, তো এটা আমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি ছিল। আমি যখন শেষ করে আসলাম বাংলাদেশে, তখন বাংলাদেশে আমি সাবিনা ইয়াসমিন বা জেমস ওদের সাথে কথা বলার একটা আগ্রহ জাগে না যে আমি একটা ছবি বলতে চাই, রনি আরে আমার নাম জানি, দেখলাম তোর জন্য দেখলাম, এই যে ফিলিংস আমি হোল লাইফ এখন পর্যন্ত দেখেন সেই ফিলিংসটা পেয়ে যাচ্ছি। তো কেউ হয়তো প্রোগ্রাম দেখেছি, কেউ নাম বললে এই নামটা শুনছি কোথাও, তো এরকম ভাবে এই মজা আমি আজীবন মানে পেয়ে যাচ্ছি। আর এই ভালোবাসা আপনাকে আমি বোঝাতে পারবো না, যখন সবাই জয় ধরে আরে তোমার জন্য আমার মানে মন ভালো থাকতে হয়েছে, তো এই ফিলিংসটা যে কত ভালো লাগে, আর আমি প্রত্যেক সময় ফিল করি, যার কারণে এসে নিয়েই ইনশাল্লাহ লেগে থাকি। এবার কি জন্য আপনার যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথমে আসা? আমি এটা আপনার সেকেন্ড টাইম, এর আগে আমি ঢালিউড অ্যাওয়ার্ড শোতে আমি আসছিলাম, হ্যাঁ এবারও আর কি
2 বছর পরে। তো আমি দেখলাম যে ভালো লাগাটা, আমি 2 বছর হয়ে গেছে, ভুলে যাওয়ার কথা সবাই, দেখলাম না মনে আছে সবাই ইউটিউবে হোক মানে কেউ না কেউ কোনোভাবে আর কি প্রোগ্রামটা দেখছে, দেখে এখানেও সবাই চিনতে পারে। তো খুব ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে আমি আসি বাঙালি কমিটি ঘুরি সবার সাথে, আমার এলাকায় দেশের অবস্থা শেয়ার করি, একটু মজা করি, তারা খুশি হয় যে তাদের মধ্যে জড়তা নাই। আমাকে অন্য অনেক সেলিব্রিটি আছে না যে কথা বলতে বা এই করতে প্রবলেম হয়, তুমি দেখলাম যে না, তারা আমাকে সে আপন ভেবেই কাছে টেনে নেয়। তো এটা খুব ভালো লাগে। আর সবাই ভালো লাগে যে সবাই মিলেমিশে আছে, এটা আর কি ভালো লাগে। তো আর দেশের ফ্লেভার শেয়ার করছি, দেশের গল্প তাদের সামনে শেয়ার করছি বা করতে পারছি, তো এটা একটা ভালো লাগে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার পার্সোনাল ভবিষ্যৎ পরিকল্পনা এই যে ক্লাবগুলো নিয়ে স্বপ্ন দেখি, যে এটা যদি ঠিকঠাক দাঁড়িয়ে যায় তাহলে মানে আমার আত্মা খুব মানে শান্তি হবে। একটা সময় যে তখন দেখবো যে কেউ না কেউ এই সেকশনে কাজ করছে বা সে হয়তো জানবে না যে এটা শুরু কত কষ্টে শুরু করতে হয়েছিল, কিন্তু আমার ভালো লাগে। বাংলাদেশ থেকে এই পর্যন্ত সম্ভবত একজন দ্বিতীয়, একজন তৃতীয়, আর আপনি চ্যাম্পিয়ন, 3 জনই, এছাড়া বোধ এই পর্যায়ে কেউ দিতে পারেন। এখন বাংলাদেশিরা কেমন অংশ নিচ্ছে সেখানে? আবার সিজন শুরু হবে, এখন তো জনপ্রিয়তা আরো বেড়ে গেছে আমাদের এই পজিশন যে ভালো করছি বা এই সেই। তো এটার জন্য অনেক ছেলেপেলে এটা নিয়ে চেষ্টা করছে। আগে কিন্তু এই কমেডি সেকশনটায় মানুষের রেসপেক্টও ছিল না, আর যারা করতো এরা এমনি করতো এবং তাদের প্রতি মানুষের একটা ভালো লাগা ছিল। তো এখন যারা মেডিকেলে পড়ে, রুয়েটে পড়ে, এই ছেলেগুলো চায় যে না, এটা একটা অন্যরকম একটা স্ট্যান্ডার্ড একটা বিষয়, সবাই এখন এটা চেষ্টা করছে। আর কেন ভালো আমি থাকবো না, অন্যকে রাখবো না, এটা খুব তো শর্ট টাইমে জাস্ট 2-3টা শব্দ বললে মানুষ এসে। সেটা আপনাকে বাংলাদেশে জাস্ট আপনারা তো সেখানে ট্রেনার আছে, বাংলাদেশে এরকম কোনো ট্রেনার বা এরকম যারা এই এরকম কিছু? আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে যেটা আমাদের এই কমেডিয়ানদের যে করা, সেটা হচ্ছে বুনো পায়রা। এফবিতে বা ইয়েতে গেলে খুঁজে পাবে। বুনো পায়রায় আমরা নতুন ছেলেদের ট্রেনিং দিচ্ছি, ওয়ার্কশপ করাচ্ছি, যেন ওরা ফাইট করে এবং ভালো জায়গায় সম্মান বয়ে নিয়ে আসে দেশের জন্য। এই জন্য আমরা এটা করেছি। আমরা মিডিয়াতে কাজ করার জন্য, মিডিয়ায় মিরাক্কেলের মতো প্রোগ্রাম বাংলাদেশে হবে এবং সেটা ইনশাল্লাহ আমরাই করব সেই স্বপ্ন দেখে। আমরা একটা টিউন করছি, একটা হুট করে যেমন হয় না, আমরা সবাই মিলে একটা একই রকম স্বপ্ন নিয়ে মার্চ করছি। সেই বুনো পায়রা আমাদের যে মিডিয়া হাউস, সেটার আন্ডারে আমরা বাংলাদেশি হিসেবে খুব শীঘ্রই আমরা প্রোগ্রাম করব। এখানে সাধারণত শোগুলোতে দেখা যায় যে 6-7 মাস ব্যাপী হয়, এবং আপনারা যেই শোটাতে আপনি চ্যাম্পিয়ন হলেন, যে মিরাক্কেলে, সেটাই বোধহয় তাদের 2006-এ শুরু করা এই পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সময়ের। এই দীর্ঘ সময় আরো যদি আপনি বলেন যে যেগুলো আপনি খুব এখনো মনে পড়ে যে এই বিষয়গুলো কমেডি। আমাদের হচ্ছে যে এই মজাগুলো জাস্ট এইভাবে মনে করতে গেলে আমি হয়তো কিছু পারবো না, কিন্তু ধরেন এমনি দেখে দেখে এখানকার মনে করার বিষয়, যেমন ধরেন স্ট্যাচু অফ লিবার্টি, এটা কিন্তু আমি দেখলাম বেশ মানে ভালো লাগার একটা বিষয় এখানকার। এটা যদি আমাদের বাংলাদেশে হতো, আপনি জাস্ট দেখতেন যে কিভাবে বুঝতেন এটা বাংলাদেশে, আপনি জাস্ট দেখতেন গায়ে লেখা সালমা প্লাস কবির, এস প্লাস এম, এরকম অনেক অসংখ্য লেখা থাকতো। এখানে কিন্তু সেটা না। আচ্ছা, আরেকটা ধরেন এই বড় বড় বিল্ডিং নিয়ে যেটা বলেন, আচ্ছা এরকম উচ্চ বিল্ডিং দেখলাম। তো আমাদের বাংলাদেশে ধরেন বিরাট পাহাড়ের উপরে 1 লক্ষ কোটি পাহাড় ভাঙতেছেন। আমি জিজ্ঞেস করলাম কিভাবে আপনি পাহাড় ভাঙতেছেন কেন? ও স্যার বলেন না, আমার বাচ্চা স্কুলে পরীক্ষার খাতা উচ্চতা 3 মিটার কম লেখছে, তো 3 মিটার কম লেখছে যেন ভাঙতেছে, যেন পরীক্ষায় সময় পায়। এরকম যা কিছু দেখি এটা নিয়ে এখানে যুক্তরাষ্ট্র 2বার আসলেন, এখানে এমন কি আছে যে যেগুলো আপনাকে সেই আপনার শিল্পে যদি আপনি ব্যাখ্যা করেন? আমি সিম্পল আমাদের সামনে এটা ঘটে যায়। যেমন আমি যে বাসায় থাকি, আমি একটা গাছে 3 দিন ধরে পানি ঢালছি। আজকে আসার আগে আমি দেখলাম যে এটা প্লাস্টিকের। হ্যাঁ, মানে এখানে কিন্তু বোঝা যায় না কি সুন্দর করে বানানো, এটা প্লাস্টিকের না রিয়েল, এটা কিন্তু বোঝা যায় না। আমি 3 দিন পানিটা রেখেছি। এখানে সাবওয়ে যখন চলে তখন কেমন লাগে? সাবওয়ে আমি একই জায়গায় কতবার যে ঘুরপাক খাইছি আমি ঠিক বুঝতে পারি না। রোজভেল্ট এভিনিউ একটা, আর রোজভেল্ট হচ্ছে আইল্যান্ড একটা। আমি রোজভেল্ট আইল্যান্ডে নেমে
আমি খোঁজাখুঁজি করে জ্যাকসন হাইট খুঁজে পাই না। আমি তো জ্যাকসন হাইটটাই বলবো না, আমি বাংলা লেখা খুঁজতেছি। তারপরে এরকম আর কি প্রবলেম হচ্ছে কিছু। এখানে অনুষ্ঠানগুলা কোনো অনুষ্ঠানে আপনি অংশ ড্যালিউড স্যার কোনো অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কিনা? হ্যাঁ, আমি এখানে এসেই আর কি একটা কমিটিতে আর কি প্রোগ্রাম করলাম। তারপরে ড্যালিউড অ্যাওয়ার্ড হচ্ছে মেইন প্রোগ্রাম, একটা প্রোগ্রাম করলাম, দেন আরও কিছু প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করবো। এখানে ড্যালিউড অ্যাওয়ার্ডে তো একটা সংখ্যক অডিয়েন্স হয়তো আসবে, এর বাইরেও মনে করেন আরও অনেক তো বাঙালি এরিয়া রয়েছে, তো সেখান থেকে দাওয়াত আসছে, কানেক্টিকাট যেতে হবে আরও বাইরে বাইরে, তো সেখানে আর কি পারফর্ম করতে হবে। এখানে আর কি কি দেখলেন যেগুলো দেখলে পরে যেমন এখানে তুলনামূলক কি মনে হয়? যেমন হচ্ছে এখানে আত্মহত্যা বাংলাদেশে যেমন হয়, পরীক্ষা রেজাল্টের পরেই ছেলে আত্মহত্যা করে পড়ে সেই করে, এখানে আত্মহত্যা কম। এর কারণ হিসেবে আপনি হয়তো বলবেন এখানে রেজাল্ট নিয়ে বলেন না, বিষয়টা তা না। ধরেন এখানে ইউজ করা হচ্ছে এসি, বাংলাদেশের ফ্যানে ঝুলে অনেকে আত্মহত্যা করে ফেলে, এখানে তো এসির সাথে করতে পারবে না। আমার মনে হলো যে এসির জন্য হয়তো এটা হতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমি রিসেন্ট একটা সাফার করলাম ওই আপনার ওই ঝর্ণা দিয়ে, আমি তো ঠান্ডা পানি আসতেছে ওইটাই ঘুরলে গরম পানি আবার আসে, ওইটাই আমি তো এটা বুঝি না। আমি বললাম যে একটু পানি তোর জোরে আসুক, আমি জোরে দিছি মনে করেন গরম পানি করে ঝামঝাম ঘুরে, আমার অবস্থা খুব খারাপ। এরকম কিছু এটা আগে থেকে কেউ যদি বলে না দেয় হয়তো ভাববে তো জানারই কথা, তো আমি যে মিস্টেক এটা হতেই পারে। এটা কিন্তু আরেকটা বিষয় হচ্ছে শেয়ার করি, বাইরের দেশে এসে আমরা বাংলাদেশিরা কেন এগিয়ে যাচ্ছি তত্ত্ব করে। তো এর আমি কারণ খুঁজে একটা বের করলাম, যেখানে রাস্তায় ভালো সিগন্যাল দেয় না, সেই সিগন্যালে যখন সবুজ আলো জ্বলে যাওয়ার সিগন্যাল দেয় তখনও আমরা যাই, থামার সিগন্যাল দিলে তখনও আমরা যাই। মানে তো সেটা এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, কারণ আমরা হচ্ছে আপনার রাস্তার সিগন্যাল খেয়াল করি না। আমাদের এটা একটা বাংলাদেশ থেকে শেখা, আমরা রাস্তার সিগন্যাল খেয়াল করি না, আমরা খালি দেখি যে আশেপাশে গাড়ি আছে। এবং বাংলাদেশে যেটা আরো হয়, আশেপাশে গাড়ি না সিগন্যাল না, দেখি পুলিশ আছে কি। তো এইসব ঘটনা দেশের সাথে একটু পার্থক্য। পরে আরো অবাক লাগলো, আমি এখানে দেখলাম যে দুইটা কাক দেখতে পেলাম। তো এখানে যে কাক থাকতে পারে আমি ভাবলাম পাসপোর্ট ভিসা ছাড়া আসলো কেন, এরকম মনে হলো আর কি। তো এরকম আরো কিছু বিষয়। আর একটু আমার প্রবলেম হচ্ছে এখানে হচ্ছে আপনার শহরে যেটা হলো আপনার একটু জ্যাম রাস্তাঘাটে, এই সেই মানে এটার সাথে অভ্যস্ত হয়ে গেছি আর কি। তো এটা একটু কম, একটু খালি খালি লাগতেছে, সারা শব্দ নাই, সাউন্ড নাই, এটা একটু খালি খালি লাগাই। যেরকম হচ্ছে আপনার এক লোকের দোকানদার, মানে লোকটার পেট খারাপ হয়েছে, ওই দোকানদারকে পুলিশ ধরছে, কি ব্যাপার ভাই আপনাকে কি দিছেন? ভাই আমি তো প্রতিদিন আগে খারাপ ঘি দিতাম, আজকে ভালো ঘি দিছি, ও পেট খারাপ হয়ে গেছে। মানে অভ্যাসটা ওরকম। তো তারপরেও একটা জিনিস খুব মিস করতেছি, যে আমাদের দেশটা যত সবুজ এবং মানুষের প্রতি কিন্তু মানুষের ভালোবাসাটা ওখানে অনেক বেশি। সেই জিনিসটা যতই ফান করে যাই করি, ওই জিনিসটা আমি ঘুরে ফিরে মিস করতেছি, যে সবাই কাজে অনেক ব্যস্ত। দেশে আপনার মনে করেন ঘন্টার পর ঘন্টা আড্ডা, খোঁজ খবর নেওয়া, বা এসে এখানে একটু টাইমটা কম। তো ওই জিনিসটা আমার মনে হয় সবাই মিস করে, যে আমাদের দেশের ফ্লেভার, ওই জিনিসটা ওইটাই একমাত্র দেশের একটা বিরাট জায়গা। যেটা এখানে আপনি যে কথাটা বললেন, এখানে অল্প অভিজ্ঞতা যে জিনিসটা দেখলেন, যে দুইবার আসলেন, বাংলাদেশে যে কাজ হচ্ছে এখানেও কাজ হচ্ছে, তুলনামূলক বাংলাদেশে কেমন কাজ করে আপনি যে বিষয়টা বললেন, যে এখানে সবাই খুব ব্যস্ত থাকে। আচ্ছা, ঘটনা হচ্ছে আমাদের আসলে মানসিক অবস্থার পরিবর্তনটা দরকার, কারণ আমাদের বাংলাদেশে কারণ হচ্ছে এই বাইরে আসলে ওরা বুঝবে যে একজন কাজ সমান, এমএ পাস ছেলেও সে ট্যাক্সি চালাচ্ছে বা হোটেলে কাজ করতেছে, সেই মেইন কাজটা সেই করতেছে, আবার মেইন জায়গায় বসতেছে। জাস্ট কাজের প্রতি শ্রদ্ধাবোধটা থাকা দরকার, তাহলে যে কাজটা দেশে সে যদি শ্রম দিত সেখানেও সে গেইন করা সম্ভব। এই জিনিসটা বাইরে এসে ভালোভাবে আমি উপলব্ধি করেছি, এবং আমি যে শেয়ার করব যে এই যে শুধু বাইরে যে উন্নতি সম্ভব বা সেই সম্ভব না, দেশে এই টাকাটা ইনভেস্ট করে দেশেও অনেক ইমপ্রুভ করা সম্ভব। জাস্ট ওই মেন্টালিটির জায়গায় সবাইকে চেঞ্জ আসতে হবে। কারণ আমার বন্ধুকে আমি অনেক স্ট্রাগল করে বলেছি, স্টুডেন্ট লাইফে অনেক কিছু করেছি, কিন্তু তাও লুকিয়ে করেছি, কারণ আমি জানি আমার বন্ধুটা এটা ভালোভাবে নেবে না। তো ওই জায়গাটা আসলে সামগ্রিকভাবে
একটা চেঞ্জ দরকার, তাহলে আমাদের দেশটা আরো অনেক ভালো হবে। আর এই যে গন্ডগোল মারামারি, এখানে কিন্তু নির্বাচন হয়, টেরই পাওয়া যায় না যে কবে নির্বাচন নিয়ে গন্ডগোল নাই, রাস্তাঘাটে পোস্টার নাই, এই সেই নাই। এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে যারা পলিটিক্যাল লিডার তারা এখানে কিন্তু আসতেছে, মন্ত্রী মিনিস্টার এমপি সবাই কিন্তু সবাই আসে। আসে। এদের ট্রিটমেন্ট সবার আগে করতে হবে, এবং ওদের যেটা করতে হবে যে ওরা দেশের কিছু ভিআইপি সুবিধা পায়, যার কারণে ওরা বোঝে না রাস্তায় যে জ্যাম হয় বা এসে, ওরা কিন্তু বাইরের দেশে এসে ওদের বলতে হবে যে ভাই তুমি কালো কাজটা নামাই ভালো করে দেখো, বাইরের দেশে এসে দেখে শিখে যাও, দেশটা বাগানের মতো সাজাও। এবং এটা কেন ওরা পারে না আমি জানি, প্রত্যেকটা জিনিসটা ওরা দেশের বাইরে ওরা বাড়ি করে ফেলে, তো এটা ওদের ঠেকাতে হবে। ওরা যখন বাইরে বাড়ি করে ফেলে তখন দেশটা আর নিজ মায়া থাকে, ভাবে যেখানে প্রবলেম হলে ছেলে পেলে পাঠিয়ে দিচ্ছে ওখানে গিয়ে থাকবে। ওইটা যদি বন্ধ করা যায়, ওরা তখন নিজের দেশটাকে বাগানের মতো সাজাবে যে আমাকে তো এখানেই থাকতে হবে। এই জিনিসটা যদি বন্ধ করে, আমার মনে হয় যে ওরা একটু গুরুত্ব দেবে, চেঞ্জ একটা আসে সব। তো আমরা প্রত্যাশা করি বাংলাদেশ এগিয়ে যাক। রনি, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক বিষয় আমরা জানলাম আপনার কাছ থেকে। তো আপনাকে আমাদের স্টুডিওতে আসবার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজ এখানে শেষ করবো। আপনার ভালো থাকবেন। আমিও বিদায় নিচ্ছি। আমার খুবই ভালো লাগলো আপনার সাথে এরকম কথা বলে, অনেক ভিতরের খবর যেটা কখনো হয়তো শেয়ার করা হয়নি, আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের দেশের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের কোনো দল না, আমাদের পুরো বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করতে পারি। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করবো। ভালো থাকবেন।